কি রে তিন বউ, তোরা কি আমায় মারতে চাইছিস নাকি? সকালে উঠে রান্না বান্না চড়াতে হবে না? কোথায় তোরা চলে যাস রে সকাল সকাল উঠে? এভাবে চলতে থাকলে না আমার ছেলেদের কাছে বিচার দিয়ে তোদের তিনটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মা, কথায় কথায় আপনাদের ছেলেদের ভয় একদম দেখাবেন না। আপনাদের তিন ছেলে যে সেই শহরে গেল, তারপর থেকে তো কোনো খরচাপাতি পাঠায়নি। আমরা তিনটে বোন মিলে এই সংসারটাকে চালাচ্ছি। কটা শাক তুলতে গিয়েছিলাম, জঙ্গলের ধারে অনেক শাক ছিল, কিন্তু কে জানি শাকগুলো নিয়ে গেছে, তাই আবার বাড়ি ফিরে এসেছি। শাক তুলতে গিয়েছিলিস নাকি কারো সাথে দেখা করতে গিয়েছিলিস? আমি তো নিজ চোখে দেখিনি, তাই কথাও বাড়াতে চাই না। আর আমার ছেলেদের নামে উল্টো পাল্টা কথা বলা বন্ধ কর। আমার ছেলেরা হচ্ছে সোনার টুকরো ছেলে, তোদের মতো এসব অসভ্য জাত নয়। সাবধানে কথা বলুন মা, দিদিকে যা ইচ্ছে তাই বলতে পারেন, আমাদেরকে তো বলতে পারেন না আপনি। আমরা তো দিদির মতো এত দুর্বল নই যে আপনার সাথে চিউ চিউ করে কথা বলবো। শুনুন মা, আমরা শাক তুলতে গিয়েছিলাম আর এখন খালি হাতে ফিরে এসেছি, শেষ। আর আমার পরিবার নিয়ে বাজে কথা একদম বলবেন না। তুই হচ্ছিস ছোট বউ, ছোট বউয়ের মতোই থাক। ক্যাউটে সাপের মতো এরকম ভাবে লাফালাফি করবি না। তোরা তিনটে বোন মিলে যে এই সংসারটাকে হাতিয়ে নেবার চেষ্টা করছিস, সেটা কি আর আমি জানি না? শোন রে হতচ্ছাড়িরা, তোদের এই আশা কোনো দিন আমি পূরণ হতে দেব না। আমার ছেলেগুলো শুধু আসুক, তারপর তোদেরকে মজা দেখাচ্ছি। কি বলছেন এসব মা? চুপ করুন। আমরা তিনটে বোন এই বাড়িতে কত সুন্দর করে থাকি, আর আপনি শুধু শুধু আমাদের উপর অকথা কুকথা তুলেন। এগুলো একদম ঠিক নয় মা। আমরা আপনার মেয়ের মতো, আমাদের সাথে একটু ভালোভাবে কথা বললেই ভালো হয়। তোদের সাথে ভালোভাবে কথা বলার থেকে রাস্তার কুকুরের সাথে ভালোভাবে কথা বলা ঢের ভালো। তোরা আমার কোন কথাটা শুনেছিস শুনি, যে তোদের কথা শুনে আমায় চলতে হবে? মা, দয়া করে বন্ধ করুন। এই ঝগড়া তো প্রতিনিয়তই চলতে থাকবে। এখন ঝগড়া না করে আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম করুন, আর দেখি রান্নাঘরে কিছু আছে কিনা। আর কি বলবো শেফালির মা, আমার হয়েছে যত জ্বালা। এক বাড়ির তিন মেয়েকে বিয়ে করে এনে আমি যে কি একটা অসুবিধের মধ্যে পড়েছি, সেটা তোমায় কি বলবো রে বোন। আমার ইচ্ছে করে মাঝে মাঝে বনবাসে চলে যাই। কি বলছিস রে এসব? আমার যে দুই বউ আছে, তারা দুজন তো আমাকে মাথায় করে রাখে। আমাকে কোনো কাজটি ছুঁতেও পর্যন্ত হয় না। তারা সারা দিন আমার খেয়াল রাখবে, বলবে শাশুড়ি মা কি লাগবে কি লাগবে না। আমি এমনিতে তোর থেকে ভালোই সুখে আছি। বৌমাদের সাথে মিলেমিশে চললে বৌমারাও কিন্তু মিলেমিশে থাকে। তা তুই কিভাবে থাকিস বলতো তোর বৌমাদের সাথে? ও আচ্ছা, তাহলে আমাকে সন্দেহ করছো তুমি? আমি ওই তিন হতচ্ছাড়ির পা ধরে ধরে থাকি, তবু আমাকে তারা দেখতে পারে না। এত অসভ্য পরিবারের মেয়ে যে ধরে আনবো আমি, এটা কোনোদিন কল্পনাও করতে পারিনি। বাপটা তো একটা টাকাও যৌতুক দেয়নি, মেয়ে তিনটেকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। যৌতুক নিবি কেন? তিনটে বৌমা তো তোর তিনটে মেয়ের মতো। এই যে দেখ, আমার দুটো ছেলেকে বিয়ে করিয়েছি, মেয়েগুলোকে গয়নাগাটি দিয়ে তারপর ঘরে তুলেছি। একটা টাকাও মেয়ের বাবাদের গুনতে হয়নি, কারণ আমার বৌমাদের বাবা কত কষ্ট করে ছোটবেলা থেকেই লালন পালন করে বড় করেছে। হয়েছে হয়েছে, বুঝেছি। তোমার সাথে কথা বলার আর আমার একদম ইচ্ছে নেই। তুমি গিয়ে তোমার বৌমাদের সাথে বসে থাকো বাপু, আমারও তো শখ নেই। তুমি এনেছো নাকি এনেছো না, সেটা তো আমার দেখার বিষয় নয়। আমি আমার বৌমাদের সাথে যা ইচ্ছে তাই করব। এটা আমাদের বৌমা, তোমার বৌমার সাথে তুমি গিয়ে একতলায় ভাত খাও। দিদি, এটা কি সংসার নাকি ভিক
ভিক্ষুকখানা। এখানে তো আমরা না খেতে পেয়ে মরে যাবো গো। এখনো সময় আছে, চলো সংসারের কপালে লাথি মেরে বাপের বাড়ি গিয়ে বসে থাকি। এই হলো সংসারের নমুনা, কোনো কিছু এনে দেয় না, খাবার দাবারের কোনো চিন্তা নেই, সব কিছুই আমাদেরকে দেখাশোনা করতে হয়। বাপের সংসারে কোনোদিন বারটা নিংড়িয়ে খায়নি, সেখানে এসে শ্বশুর বাড়িতে সংসার টানতে হচ্ছে। কি করবি রে ছোট, সবই তো হলো আমাদের কপাল। এখন যদি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি গিয়ে বসে থাকি, তাহলে বাপের বাড়ির মানুষজন কি বলবে আমাদেরকে বলতো? বাবা কত হাসি মুখে আমাদের তিনজনকে এক ঘরে বিয়ে দিল, কিন্তু সেই মান যদি আমরা রাখতে না পারি, তাহলে আমরা কেমন মেয়ে বল? হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক কথা বলেছ। বাবা আমাদের কত কষ্ট করে বড় করেছে, এখন যদি আমরা স্বামীর সংসার ছেড়ে গিয়ে বাপের বাড়ি বসে থাকি, বাবা অনেক কষ্ট পাবে। এর থেকে ভালো তো আমরা নিজেদের ভাগ্য বলে এটা মেনে নিই। শোনো দুই দিদি, তোমাদেরকে একটা কথা বলি, এই সংসারে না অতি চালাকিরই সব থেকে জয় হয়, আর তোমাদের মতো সরল সোজা মেয়েদেরকে এইভাবেই সবসময় নির্যাতন করা হয়। আমি নির্যাতনের পক্ষে নই, তবে আমিও মেয়ে কম নয়। যদি কোনোদিন একটা সুযোগ পাই না, দেখবে শাশুড়ির হাত পা ভেঙে একদম বিছানায় ফেলে রাখবো। আমাকে তো চেনেনি, আমি হচ্ছি ওস্তাদ, আমার মার হবে শেষ রাতে। আরে না না রে ছোট, এরকম দুঃসাহস তোকে করবার দরকার নেই। শুধু শুধু বাড়তি ঝামেলা করে কোনো দরকার আছে বল? এর থেকে এটা ভেবে খুশি হ যে আমরা তিন বোন তো একসাথে আছি, একজনের কষ্টের কথা আরেকজনকে বলতে পারছি। এটা কয়জনে পারে বলতো? হ্যাঁ দিদি, এইবার তুমি একটা মনের কথা বলেছ। আমরা তিন বোন মিলে তো একসাথে থাকতে পারছি, এটা তো সবাই পারবে না। চলো সবাই এখন একটু জল খেয়ে পেটটা ভরিয়ে রাখি, তারপর বিকেলের দিকে আবার বেরোবো, দেখি কিছু খুঁজে পাওয়া যায় কিনা খাবার দাবারের। আচ্ছা ঠিক আছে, চল রে। আর ছোট শোন, তুই বড় বোনের কথা মেনে চলিস, এত রাগ দেখালে কোনো দিন কোনো কিছু ভালো হবে না। বোন না আমার, তুই দয়া করে একটু মাথাটা ঠান্ডা কর। আমার মুখের দিকে তাকিয়ে হলেও তুই একটু মাথাটা ঠিক রাখিস সব সময়। আরে দিদি, তুমি একদম চিন্তা করো না, ছোট এমনিতেই বলে আর কি, সে এরকম কাজ কখনোই করবে না, তার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। দিব্য দৃষ্টিতে তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই বাড়িটাই হচ্ছে ওদের। বাড়িতে কি কেউ আছিস? মা, মা, বাড়িতে আছিস? হ্যাঁ হ্যাঁ সাধু মহারাজ, আমরা বাড়িতে আছি। আমাদের কি দরকার আপনার বলুন? আমরা কি কোনো ভুল করেছি? আরে না রে মা, তোরা কোনো ভুল করিসনি। আসলে আমি তোদের কাছে ঋণী, তাই এই ঋণ পরিশোধ করতে এখানে এসেছি। তোরা যদি চাস তাহলে আমি সেই ঋণের বোঝা তোদেরকে দিয়ে হালকা করতে চাই। কি বলছেন এসব সাধু বাবা? কিসের ঋণ আর কিসের বোঝা? আমরা তো কিছুই বুঝতে পারছি না। দয়া করে যদি একটু খোলসা করে বলতেন তাহলে খুবই ভালো হতো। তোদের মায়ের নাম ছিল মালা, আমি ঠিক ধরেছি তো? তোদের মা একদিন জঙ্গলের ধারে আমার বড় একটা বিপদ থেকে উদ্ধার করেছিল, যাকে বলে মৃত্যু থেকে ফেরানো। সেদিন তোর মাকে আমি বর দিতে চেয়েছিলাম, কিন্তু তোদের মা বলেছিল যে আমি যদি কোনোদিন মরে যাই, আমার মৃত্যুর পর আমার তিনটা মেয়েকে আপনি একটু সাহায্য করবেন যেন তাদের জীবনটা সুন্দর হয়। আমি তোদেরকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আজ তোদেরকে খুঁজে পেলাম। এ কি বলছেন সাধু মহারাজ? আমার মা এরকম কথা আপনাকে বলে গিয়েছিল? দেখ রে তোরা, দেখ আমার মা আমাদেরকে কত ভালোবাসতেন। তখন তিনি যা বর চাইতেন তিনি তাই পেতেন, কিন্তু তিনি আমাদের কথা ভেবেছেন। হ্যাঁ গো দিদি, মা আমাদেরকে বড্ড ভালোবাসতেন। আচ্ছা সাধু বাবা, বলুন তাহলে কি কথা, আর কি আমাদেরকে বর দেবেন? আমরা যে খুবই অসুখী, আমাদের সংসারে যে কোনো শান্তি নেই, আমাদের সংসারে অভাব অনটনে ভরপুর। আমরা তিনজন বোন এই সংসারে খুবই কষ্টে দিন যাপন করছি। কাল সকালেই দেখতে পারবি তোদের উঠোনে একটি কলা গাছ জন্মাবে। সেই কলা গাছই তোদের ভাগ্য বদল করবে।
আর তোরা একটা কথা মনে রাখিস, কোনো দুষ্ট লোক যদি ওই কলা গাছ কাটতে যায় তাহলে কিন্তু ওর একটা বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, যে ক্ষতি অপূরণীয়। পুরান পাগলের ভাত পায় না, নতুন পাগলের আমদানি। বাড়ির পেছনে কলা গাছে ভরপুর, আর এই উঠোনের মাঝখানে কি কলা গাছটা লাগালোটা রে? ওরে হতচ্ছাড়িরা, তোদেরকে আজকে আমি শেষই করে ফেলবো। তোদের কারণে না আমার এই সাধের উঠোনটাও নষ্ট হবে এখন। এই হতচ্ছাড়ি তিন বউ, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয় বলছি, আয়। তোদের সাথে আজ আমার শেষ একটা ফয়সালা হবে। কি হলো মা, এভাবে চেঁচামেচি কেন করছেন? কি হয়েছে? মনে হচ্ছে কানের পর্দাটা ফাটিয়ে ফেলবেন চিল্লাচিল্লি করে। এ কি সাধু বাবা যেটা বলেছিলেন সেটাই তো ফলেছে। আমি এখনই দিদিদেরকে খবরটা দিয়ে গিয়ে। কিসের সাধু, কিসের কি? এদেরকে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? দাঁড়া দাঁড়া হতচ্ছাড়িরা, সুযোগটা বুঝেই তারপর আমি কোপটা দেব। এখন আপাতত চুপ থাকি। তোরা যে কি খেল খেলছিস সেটা আমার দেখার আছে না? বলছি যে ছোট, এই কলা গাছ দিয়ে আমরা কি করব? এই কলা গাছে তো কোনো কলাও ফলেনি যে এগুলো নিয়ে বাজারে বিক্রি করব। সাধু বাবা এটা আমাদেরকে কি দান করেছে বলতো? এই সামান্য কলা গাছ তো বাড়ির পেছনেও ফলে। এই সামান্য কলা গাছ দিয়ে আমাদের ভাগ্য ফিরবে কি করে? আরে দিদি, তুমি এত উদ্গ্রীব হয়েও না তো। এই কলা গাছের পেছনে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে। আমরা এই কলা গাছটাকে খুব ভালো মতো চর্চা করব, দেখবে এই কলা গাছ দিয়ে আমাদের ভাগ্য ফিরবে। কারণ ওই সাধু মহারাজ তো কখনোই আমাদেরকে মিথ্যে বলবে না। ওনার চোখে যে আমি দিব্য দৃষ্টি দেখেছি। তুমি কোনো চিন্তা করো না দিদি, আমাদের শুধু অপেক্ষার পালা এখন। আমাদের দু বোনের থেকে তো তুই একটু বেশি চালাক, তাই তোর কথাই আমরা শুনে নিচ্ছি। দেখা যাক তোর কথা কতটুকু ফলে। তবে আমিও আশাবাদী যে এই কলা গাছ থেকে ভালো কিছুই আমরা পাবো। আমি চাই যেন কলা গাছটায় বড় বড় কলা ফলে, যাতে বাজারে বিক্রি করে হলেও কিছু টাকা উপার্জন করা যায়, আর এই সংসারটা একটু ভালো মতো চলে। আরে তোমরা কোনো চিন্তা করো না, ঈশ্বর যদি চান তাহলে এই কলা গাছে সোনাও পর্যন্ত ফলতে পারে। এটা কখনোই অসম্ভব নয়। চলো চলো, এখন দুটো শাক করিয়ে এনে রান্নাটা বসিয়ে দিই, না হলে তো আবার শাশুড়ি মা আমাদেরকে মাথায় করে চিল্লাচিল্লি করবে। হ্যাঁ হ্যাঁ ছোট, তাহলে এখনই চল, আমরা পুকুর ধারে আবার যাই। এখন বোধহয় আবারও শাক ফলেছে। আর অল্প কটা চাল এনেছিলাম পুটিদের বাড়ি থেকে, ওগুলো দিয়ে ভাত শাক খেয়ে ফেলবো। আচ্ছা আচ্ছা, তাহলে চলো তোমরা দিদিরা সবাই মিলেমিশে একসাথে যাই। এই কি কাণ্ড দিদি, এই কলা গাছ তো মাটি খোঁড়ে সোনার থলি বের করেছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না দিদি। আমাদের আমাদের বুঝি এবারে কষ্টের দিন লাঘব হলো দিদি, লাঘব হলো। এটা কি করে সম্ভব রে ছোট মেঝরে? এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। এত সোনার মোহর, এত সোনার মোহর দিয়ে আমরা কি করব? এই সোনার মোহরগুলো তো আমরা খেয়ে তারপর আমাদের 14 পুরুষও খেতে পারবে। আমরা কি করবো এই সোনার মোহরগুলো দিয়ে, বল না তোরা। আরে দিদি, তোমরা কি বোকা নাকি? এই সোনার মোহরগুলো আমরা মাটির নিচে লুকিয়ে রাখবো, তারপর একটা একটা করে তুলে আমরা বাজারে বিক্রি করে সংসারটা চালাবো। গোনাক্ষরেও যেন শাশুড়ি মা টের না পায়, তাহলে কিন্তু সব সোনার মোহর সে একাই নিয়ে নেবে। সাধু মহারাজ আমাদেরকে এই বরটাই দিয়েছেন যে আমরা যখন দুঃখে থাকবো তখনই আমাদেরকে সোনার মোহর দেবে এই গাছ। চলো চলো দিদি, সবাই মিলেমিশে এটা লুকিয়ে ফেলি। শাশুড়ি মা দেখার আগেই না এই কাজটা আমাদের করে ফেলতে হবে। তোরা শুধু কথা বলে বলে সময় নষ্ট করছিস, এখনই চল রে তোরা। তোরা বড় লোক হয়ে যাবি তাই না? তোরা ছোট লোক ঘরের পরিবার থেকে এসে সোনার কলা গাছ পেয়ে বড় লোক হতে চাইছিস। তোদের যে এই মনোবাসনা আমি যে কোনো দিন পূরণ হতে দেব না রে হতচ্ছাড়িরা ভিক্ষুকের মেয়েরা।
আজকে রাতেই আমি এর শেষটা দেখে ছাড়বো। দেখবি তোদের ওই জাদুর কলা গাছ আমি কি করি। দাঁড়া রে দাঁড়া, আমার থেকে সোনার মহল লুকিয়েছিস তো? দেখবি দেখবি সকালে উঠে কি সর্বনাশ হয়ে গেছে তোদের। এই বুড়ি, তোর এত বড় সাহস, তুই আমাকে খুন করতে এসেছিস? আজ দেখ দেখ তোর আমি কি করি। এই নে। ওরে বাবা রে বাবা রে, আমি তো আমার নিজের শরীর নাড়াতে পারছি না রে। এ কি হয়ে গেল রে? ও গো, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। আমি যে শরীরটা নাড়াতেই পারছি না, বাঁচাও, আমাকে বাঁচাও গো, কে কোথায় আছো? হাই হাই রে, এ কি সর্বনাশের কথাবার্তা! মা, আপনি এখানে কেন পড়ে আছেন? কি হলো আপনার? বৌমা, বৌমা, আমাকে বাঁচাও বৌমা। আমার পাশে কোড়ালটা তো পড়েই আছে। তুমি তো জানোই আমি কি করতে এসেছিলাম এখানে। এই কলা গাছটা কাটতে এসেছিলাম গো বৌমা। বাঁচাও আমাকে, তোমরা বাঁচাও, আমি যে শরীরটা নাড়াতে পারছি না গো। বড় বৌমা, মেজো বৌমা, ছোট বৌমা, আমাকে তোমরা বাঁচাও, আমি যে মরে যাব না হলে। আমি খুব বড় একটা পাপী, আমার মতো পাপীর এরকম শাস্তিরই যোগ্য। তবে তোমাদেরকে কথা দিচ্ছি, কখনো যদি সুস্থ হই। এত বোঝানোর পরও আপনি কোনোদিন আমাদেরকে বোঝেননি। সুস্থ হলে কি করবেন? সুস্থ হলে তো আবার আবার বাদরামোটাই করবেন। আর আপনি তো আমাদের সাথে কিছু করেননি, আপনি করেছেন জাদু কলা গাছের সাথে। সে আপনাকে এই শাস্তি দিয়েছে, এখন আমরা কি করব মা, আপনিই বলুন। আমাদের কাছে যদি কোনো জাদু ক্ষমতা থাকতো তাহলে আমরা আপনাকে সুস্থ করে দিতাম। মা রে, ও মা, আমি আমি তোদেরকে অনুরোধ করছি, হাত জোর করে বলছি, আমি আর কোনো দিন এরকম করব না তোদের সাথে। আমি ভালো ভালো শাশুড়ি মা হয়ে দেখাবো। তোরা আমাকে দয়া কর মা, দয়া কর। সেই সাধু বাবাকে আমরা কোথায় এখন খুঁজে পাবো? কলা গাছও তো আমাদের কথার কোনো উত্তর দেবে না। সাধু বাবার সাথেই আমাদের এ বিষয়ে কথা বলতে হবে। উনি ছাড়া এই অভিশাপ থেকে আপনার কি মুক্তি দিতে পারবে না মা। আপনি তাহলে ঘরেই থাকুন, আমরা 3 বোন মিলে সাধু বাবাকে খোঁজার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেই। দেখি সাধু বাবাকে কোথাও খুঁজে পাই কিনা। আরে তোরা তিনজন এই পর্বতের চূড়ায় কি করে উঠলি বলতো? এখানে ওঠা যে অসম্ভব। আমাদের ইচ্ছা শক্তি আমাদেরকে উঠিয়েছে বাবা, কি করব বলুন। আমার শাশুড়ি মা কলা গাছটা কাটতে গিয়েছিল গতকাল রাতে, কিন্তু তার যে পুরো শরীর অচল হয়ে গেছে, সে অভিশাপে অভিশপ্ত হয়েছে। এখন আমরা কি করব সাধু বাবা? এখন যে আমাদের শাশুড়ি মা বারবার আমাদের কাছে ক্ষমা চাইছেন। কিন্তু সে তো তোদেরকে অনেক অত্যাচার করেছে, তাকে কেন তোরা ক্ষমা করবি বল? তাকে শাস্তি পেতে দে কিছুদিন। না বাবা, আমরা খারাপ হলে এতটাও খারাপ হইনি যে শাশুড়ি মার এরকম কষ্টে আমরা কষ্ট পাবো না। আপনি দয়া করে কোনো উপায় বলুন বাবা, দয়া করুন আমাদেরকে। তোরা তো অনেক ভালো। শোন মা, ওই কলা গাছের মধ্যেই এক জাদুকরি ফুলের জন্ম হবে এখন। সেই জাদুকরি ফুল তোরা তোর শাশুড়ি মার মাথায় ধরবি, তাহলেই তোর শাশুড়ি মা সুস্থ হয়ে যাবে। যা এখন তোরা বাড়ি ফিরে যা। আর শোন, ওই কলা গাছের তোরা যত্ন নিস, কারণ ওটা দিয়েই তোদের ভাগ্য ফিরবেই ফিরবে। অসংখ্য ধন্যবাদ বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো দিদি, সাধু মহারাজের কথা মতো এই কলা গাছে একটা জাদুকরি ফুল ফুটেছে। চলো চলো, আর কোনো দেরি না করি এখনই শাশুড়ি মার কাছে এই ফুলটা নিয়ে যাই। কিভাবে ক্ষমা চাইলে যে
তোদের কাছে আমি ভালো হতে পারবো আমি জানি না রে মা, তবে একটা কথাই বলে রাখি, আমি যতদিন বেঁচে থাকবো তোদের পায়ের কাছে আমাকে একটু ঠাঁই দিস মা, একটু ঠাঁই দিস। আজ তোরা আমার জন্য যা করলি, এই ঋণ যে আমি কোনোদিন শোধ করতে পারবো না রে। আমাদের ঋণ কোনোদিন শোধ করতে বলেছি আপনাকে মা? আমাদের মা সেই ছোটবেলা থেকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এরপর থেকে ভাবতাম নিজের যদি কোনোদিন শাশুড়ি মা হয়, তাকে আমার নিজের মায়ের মতো আদর যত্ন করব। আজ আমার সেই ছোটবেলার স্বপ্নটাই পূরণ হলো মা। আমরা অনেক খুশি মা, অনেক খুশি। কারো সংসারে কোনো ঝগড়া ঝামেলা হোক, সেটা কি কেউ চায় মা বলুন? টাকা তো সবারই থাকে, কিন্তু সংসারে সুখ থাকে কয়জনের বলুন মা? আমরা যেদিন এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম, সেদিন ভেবেছিলাম যে আমাদের 3 বোনের একটা শ্বশুর বাড়ি হবে, আমরা কত ভাগ্যবতী। কিন্তু এরপর থেকে আপনার অকথ্য অত্যাচারে আমরা তো নিজেদেরকে ভুলেই গিয়েছিলাম, কিন্তু আজ আমাদের মনে হচ্ছে যেন আমরা নতুন জীবন পেয়েছি। আর নয় মা, আর নয়, আমি যা করেছি তোদের সাথে সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু তবু মা হিসেবে তোদের কাছে আমি শেষবারের মতো ক্ষমা চাই। আমার মেয়ে তোরা, আমার 3টে মেয়ে 3টে ছেলে। আজ থেকে এটা তোদের শ্বশুর বাড়ি নয়, এটা তোদেরই বাড়ি। তোদের বাড়িতে তোরা যা ইচ্ছে তাই করবি মা, তাই করবি।